এবং বিদেশ আপনারা যেখান থেকে আজকে এই প্রোগ্রামটা দেখছেন সবাইকে আমি জানা প্রকৌশলী মাঝার মাদার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আপনারা হয়তো বা আজকের প্রোগ্রাম দেখে কিছুটা হচ্ছল হয়ে যাবেন যে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে পুরুষ নির্যাতনটা কি, এটা কিভাবে হচ্ছে। আজকে একজন ভুক্তভোগী আমি একজন ভাইকে এই আমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে তার পুরনো কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি আপনাদের সবার সামনে উপস্থিত ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। ভাই, আপনার নাম এবং আপনি কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের দর্শককে বলুন। আমার নাম হাজি রাজুল হাসান বারে। আমি আসলে হয়ে আমার বড় ভাইয়ের শালীকে বিয়ে করার পরে যখন বড় ভাই থেকে মানে আমার সম্পত্তি চাই, আমি একটা গ্রুপ কোম্পানির ডাইরেক্টর। তখন বড় ভাই আমার শ্বশুরের সাথে মানে যেহেতু করে আমাকে হুমকি দেয়, মানে মানসিক রুগী বানায় বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন বলে। তো আমি মানি না, আমি বলি না আমার যেটা হক আমাকে হক দিতে হবে। তখন আমার এরকম মোবাইলকে নিয়ে যাওয়া শ্বশুর নিয়ে যাওয়ার পরে আমি যাই এগুলোর মধ্যে সাথে সোজার। তখন যাওয়ার পরে তারা নিজের গেট বন্ধ করে আমার মারে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেওয়ার পরে এই নারী শিশু প্রস্তুত এবং নির্যাতন মামলা দেয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার শ্বশুর এবং একই সাথে আপনার স্ত্রী এবং একই সাথে আপনার বড় ভাই তিনজন সম্মিলিত ভাবে যে আপনাকে একটা মিথ্যা ষড়যন্ত্রে ফেলায়, এই জিনিসটা বলতে চাচ্ছেন। আপনাকে কি কি মামলাগুলো দিয়েছে এবং কত ধারায়, যদি ধারণা বলতে পারেন আপনি কি কি মামলাগুলো দিয়েছে, কবে দিয়েছে এবং তার অবস্থা কি সেটা একটু বলুন। আসলে তো মামলা ছাড়াও মানে আমাকে নির্যাতন করা হয়। প্রাথমিক অবস্থা আমাকে বয়স দেখানোর জন্য পারিবারিক অশান্তি বিহার সেন্টারে রাখে। সেখানে যখন আমি বলি আমার টেস্ট করে এবং আমার মেয়ে ধরে আমার কোনো সমস্যা নেই, তখন ওরা বুঝতে পারে। বোঝার পর ওদের সাথে যোগাযোগ করে ওনাকে নিজের ও 1 মাসের আগে বলে, কিন্তু ওরা আনে না, আমাকে 1.5 মাস পর্যন্ত ওখানে রাখা হয়। হ্যাঁ, রাখার পরে মাকে 1 মাসের সময় যায় আমার শাশুড়ি এবং আমার স্ত্রী। যাওয়ার পরে ওদের শর্ত বলে কিছু, মানে আমার সম্পত্তি ওদের লিখে দিলে মানে আমাকে নিয়ে যাবে। আর কিছু জানি আর ওদের যদি শর্ত না মানে ওই রিহাব সেন্টারে যারা মানে ট্রেনিং দেয়, ট্রেনার আছে এবং যারা ওরা মানুষ নির্যাতন করে বিভিন্নভাবে এটি। আর ওদের শর্তটা মেনে নিলেই তখনই মানে ওর থেকে বের হওয়া পসিবল। মানে এক কথায় যে আপনাকে তার শর্ত দেয়, আপনাকে মানুষের প্রতিবন্ধী সাজিয়েছে। আপনার দর্শক মন্ডলী আপনার ভাইয়ের কথা বুঝতে পেরেছেন, বাকিটা আপনি তার মুখ থেকেই শুনুন। তারপরে সম্পদ দিলে এই করবে। তো আমি তখন একটু রাত্রি পরিস্থিতি শিকার হতে আসতে হবে। পরে মেয়েটা আসার পরে আমি আবার ট্রিডম চলে যাই, ট্রিডম বিজনেস করি। তখন ট্রিডম থেকে আবার 3 মাস পরে আসি। আসার পরে আমার শ্বশুরের বিয়ে করা হঠাৎ থেকে অন্যরকম, মানে তুমি থেকে হঠাৎ তুই তাৎকাল প্রথম বাসায় ইউজ করে, তখন আমার মাইন্ড লাগে করার পর মানে আমার পোকাতে পরে আমিও মানে একটা পোকা দেওয়ার পরে তারা তো ব্যবসায়ী এবং আমার কাউন্সিলার আমাকে নির্যাতন করে এবং বিভিন্ন এলাকার টোকাই কিছু লোকজন দিয়ে বিভিন্ন সময় আমাকে আমি রাস্তা বের হলে পাগল বলে কিছু থেকে ডেকে আমাকে অনেক সময় ঢিল মারত। তো আমি বিভিন্ন সামাজিক সংগঠন কাছে বিচার চাই, কেউ এটার জন্য বিচার কোনো সুরা করে না। আর বলতে গেলে হাসি করে বিভিন্ন টাইপের কথা বলে। তো বিভিন্নভাবে আমাকে পরবর্তীতে আমাকে মেরে আবার আমার নামে মিথ্যা ডাকাতি মামলা একটা করে মানে আমি করে নিয়ে গেছি বলে।
আবার কিছু পত্রিকা আছে, ব্যানারের পত্রিকার টাকা দিয়ে আমি নারী ক্যালেন্ডারের মূল হতো এবং আমার জন্য এই অনেক মহিলারা চলাফেরা করতো। আসলে এই ধরনের কিছু না, আমি একটা মাদ্রাসার পরিচালক এবং এলাকাতে, এবং আমার বাবারও সম্মান আছে এবং আমরা ফ্যামিলি সম্মানটা নিয়ে বাড়ছি আর কি। তো ওরা আমাদের আমার সামাজিক অবস্থাটা গর্ব করার জন্য বিভিন্ন অপচেষ্টা করে, চতুর্মুখী আক্রমণ করে বিভিন্ন সময়। এমন দেখা গেছে আমার বাড়িতে আমার এখানে ড্রাইভ বাড়ার জন্য তখন আমাকে আটক করে ওরা বিপর্যিত লোক এসে বলে আমি দর্শন করছি। তখন আমাদের মামলাতে মামলা দেওয়ার পরে আমি জায়গায় থাকার পরে আসার পরে যখন টেস্ট করে কোনো কিছু পায় নাই, ওই ধরনের পায়নি। না পাওয়ার পরেও মামলাটা মানে এখনো মানে করে আসছে, মানে চেষ্টা প্রথমে দিল ধর্ষণ। ধর্ষণে ওখানে কিছুই পায় নাই, টেস্ট করে কোনো কিছু আমার কোনো অপরাধী নেই। তারপর আবার মানে মামলাটা শেষ করে না, ওটা আবার মানে পেন্ডিং থেকে মানে ধর্ষণের চেষ্টা। বর্তমানে আপনার বিরুদ্ধে কয়টা মামলা আছে, কি কি মামলাগুলো করছে আপনার ডায়াগনোজ করে? এখন আমার কোনো দুটা মামলা আছে, এই যৌতুক আর নারী নির্যাতন আর ধর্ষণ। দর্শক মন্ডলী, এখানে একটা কথা না বললে নয়, আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত জেলা এবং দায়রা যত কোর্ট আছে সবখানে 99.99% নারী নির্যাতন মামলা এবং একই সাথে এই ডিভোর্সের পরে যে যৌতুক মামলাগুলো সবগুলো ভুয়া মামলা করেছে। আমাদের মাননীয় আইনমন্ত্রী সেও বলেছেন, অ্যাটর্নি জেনারেল একই সাথে আপনারা জানবেন যে 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে যে যারা মিথ্যা যৌতুক মামলা করবে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে। তো সুতরাং আপনারা সবাই মাথা রাখবেন। তো তারেক ভাই, যে জিনিসটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আপনার অনেক শারীরিক এবং মানসিক কষ্ট করতে গিয়েছে। তো আমরা জানি আপনি কিন্তু অবশ্যই ব্যবসায়ী ছিলেন। তো এখন আপনার এই যে বিভিন্ন মামলা মোকদ্দমা আপনি করেছেন, তা আপনি এখন বর্তমান আপনার মানে উপার্জন ক্ষমতা কি? যেহেতু মামলাটা আনতে আনতে ঘাড়ি রাখতে আনতে আপনার অনেক বিপর্যয় হয়েছে। আমি তো আগে বিজনেস করতাম, বড় ভাইয়ের কোম্পানি পরিচালক, কিন্তু পরে আমার বড় ভাই মিলে কিনে কোম্পানি থেকে আমাকে ই করে দেয়। আমার বাড়ি কাজ করে বাড়ি ভাড়া দিয়ে চলি। আমরা এগুলো দখল করে নিয়ে গেছিল একটা সময়। আমার মাথার সহ দখল করে ওখানে একটা টাকা কয়েক মাস নিয়ে গেছে। তারপরে এক সময় নানুক একজন এসপি আসছিল, ওনার সহযোগিতা আমি মামলা করি। মামলা করার পরে আমার গ্যাসগুলি পুনরুদ্ধার হয়। তো এটার পরে আবার মাঝে এই ধরনের প্রায় আমাকে বিভিন্নভাবে হ্যান্ডেল করার জন্য যাতে এলাকায় থাকতে না পারি, এই ধরনের কি করা আমার উপর আঘাত করে বিভিন্ন সময় বিভিন্ন লোক দিয়ে। ওরা জনপ্রতিনিধি যেহেতু ওদের বিভিন্ন ধরনের লোক আছে, ক্যাডার বাহিনী আছে, তো একটা কুচুক্তি মহলই আছে। ওরা বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে। যেমন 21 একটা অনুষ্ঠান গেছে মাদক ব্যবসায়ীদের নিয়ে। তো ওরা কি করছে, আমার বাড়ির ক্লিনিং করে ওটার সাথে আমার বাড়ির অ্যাড করে মোবাইলে কেউ যদি গান লোড করতে যায় আমার এটা দিয়ে দেন বলে মাদক ব্যবসা করে এই টিভিতে দেখেছে। এই ধরনের চেষ্টা করছে, কিন্তু এখন এইগুলি নাই। আল্লাহ আমাকে মানে রক্ষা করছে, বিভিন্নভাবে আমাকে করতেছে, কিন্তু আল্লাহ আমাকে গাইড করবে। আল্লাহর কথা আছে, সেজন্য আমাকে গাইড করবে, আল্লাহ রক্ষা করছে। এছাড়া আমার উপায় ছিল না। আপনার এগেইনস্টে যে এত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, এত কিছু হলো, আপনি কি আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি আপনি অবগত করেননি? তাদের বিরুদ্ধে কোনো আপনি লিগ্যাল অ্যাকশন, আইনগত কোনো অ্যাকশন জাননি কোনো সময়? আসলে ঘরে কিন্তু মানুষের কিছু করার থাকে না। আমার বড় ভাই এখানে ইনভলভ আছে, ওই প্রশাসন তারা মাস্টাররা দিয়ে মানে তাদেরকে বলবে তারা পৌঁছে দিয়ে তারা বলবে নাম আছে। তো আমি কখনো করতে গেলেও বা বের নেয়। আমি একটা সময় যেমন মানে ডিগ্রি করতে চাই, তখন সব লেখা হয় করা, ওরা কিন্তু আমাদের টাকাও নেয় এবং ঠিক আছে, কিন্তু দেওয়ার পরে আমাদের এটা নিয়ে যাই, ওটা কোনো বেতন নেই। মানে এই ধরনের আর যখন তারা কয়েকদিন গেছি, অনেক জায়গা থেকে গেছি, বিভিন্ন বিচার কাছে
ব্যাপারটা কি করে না, শুনতে চায় না, কেউ ই করে না। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস না বললেই নয়, আপনি কি চাচ্ছেন? এই যে আপনি বিভিন্ন জায়গায় আপনি বক্তব্য শিকার হচ্ছেন, তো আপনার দাবি দেওয়া কি? এটা আপনি পুরুষ হয়ে যে নির্যাতন শিকার হলেন, তো আপনার দাবি দেওয়া কি? আপনি সরকারের কাছে অথবা জনসাধারণের কাছে আপনি কি বলতে চান? এটা আপনি একটা কষ্ট শিকার হয়েছেন, কি বলতে চান? আসলে আমি তো আমার উপরে যা গেছে তো গেছি, আমার বিভিন্ন ভাবে নির্যাতন গেল। তো আমি চাই আমার মতো যাতে পরবর্তীতে কেউ সাফার না হয়, কারণ আমি এটা জানা পারি কতটুকু কষ্ট এবং কতটুকু আমার উপরে কতটুকু গেছে আমি সেটা বুঝতে পারি। এই জন্য চাই আমার মতো আর যেন কেউ এই ধরনের না হয়। এই কারণে আমি সরকারের কাছে চাই মানে আইন করে সম অধিকার, আমাদের ইসলামে আছে সম অধিকার না অগ্রাধিকার, নারী একজন পুরুষের অগ্রাধিকার, ঠিক আছে? তো ইসলামিক আইন যেটা আমরা মুসলমানদের মুসলমান কান্ট্রি দেশ আমাদের, তো আমরা চাই ইসলামিক নিয়মে চলুক। এখন নারীদের দেখা যায় একতরফা ওদের আইন হওয়াতে ওরা উচ্ছিন্ন হয়ে গেছে, কথা কথা বিভিন্ন জায়গাতে দেখতেছে অনেকেই হুমকি দেয়, কথা কথা হুমকি দেয়, মামলা দিব। আবার ভালো একজন মামলা দিয়ে দিচ্ছে, কিন্তু তারা সবার অন্যায় কি এগুলি কিন্তু কেউ দেখে না, না দেখি জায়গাটায় সরাসরি দিয়ে দিল, সেখানে 3 থেকে 6 মাস মানে এই কোনো চাকরি এরকম দেখা হচ্ছে, ঠিক আছে? আবার আসার কোনো মামলা তো আমার আজকে প্রায় 4 বছর চলছে। তো এর মধ্যে আমি দেখতে পাই আমার লোক দেখতে পাই আমার যে উকিল আছে আমার শরীরের সাথে হাত মিলায়, এবং আমার তো যখন সাক্ষী দিন যায় এরা এদের ওইভাবে কোনো প্রশ্ন করে এই করে সাক্ষী হাতে করে মানে আমাকে মানে সাদা টাইপ করার জন্য তারা এই করে। আপনি কতদিন ধরে এই মামলাটা আপনি 3.5 বছর উপর হয়ে গেছে। মামলাটা এখন পর্যন্ত কোনো রায় বা কিছু হয় মামলার কোনো ভিত্তি নেই, কারণ এই সুপ্রিম কোর্টের ইয়ে আছে এই ডিফিউজের পরে এই যৌতুক ডিফিউজের পর তো ওয়াইফ থাকে না, তাহলে আমার কিভাবে হাজবেন্ড বলে মানে আমাদের যৌতুক মামলা নির্যাতন মামলা করতে গেলে। দর্শক মন্ডলী, আপনি কথা বলেন, সে তার স্ত্রীকে সে তার স্ত্রীকে সে নিজে ডিভোর্স দেয়নি, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, এবং স্ত্রী ডিভোর্স দেওয়ার পরে একই সাথে তার বিরুদ্ধে মামলা করেছে, এবং একটা না একই সাথে 2টো মামলা করেছে, এবং সে আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে একজন পুরুষ এবং সে একজন নারায়ণগঞ্জের মুসলিম পরিবারের সন্তান, এবং সে একজন ব্যবসায়ী, এবং সে বাংলাদেশের আইনকে মেনে সে প্রতি শুনানির ডেটে সে 3.5 বছর আজকে সে নারায়ণগঞ্জ কোর্টে ঘুরছে। আজ পর্যন্ত সে এখনো কোনো রায় পায়নি, এবং আমরা যত জানতে পেরেছি শারীরিক মানসিকভাবে সে অত্যন্ত মর্মাহত। আপনার লাস্ট কি বলার আছে আমাদের জনসাধারণ? আসলে আমি মানে মামলায় কখনো মামলায় বুঝলাম না, মামলা যাওয়ার পরে আমার পরিবার পর্যন্ত আমার থেকে মানে বিচ্ছুর হয়ে গেছে। আমার সাথে আমরা 5 ভাই, আমার বড় ভাই তো আমার ওয়াইফের দুরা ভাই কিন্তু বাদ দিয়ে আমাদের 4 বারের মামলা দেয়, এবং আমার বাপ মা নামে ওই করে পদ্ধতিতে দেখা যায় আমি যখন যাই করতে আবার আমার মা হুমকি দেয়, মানে আবার আপনার ছেলে আমি আমার সম্পত্তি কিনা কোনো কিছু যদি চাই আমার এই থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমি এখন খুব কষ্টে আছি, মানে কি বলবো, মানে অনেক সময় আমার কাছে মানে আর্থিক অবস্থা খুব সংকট, আমার বিভিন্নভাবে কি করে বিভিন্নভাবে আমাকে মানে করা হচ্ছে। এখন আমার পরিবার আমার সাথে কেউ নেই, আমার বাইকের মায়ের ভয় আসে না। আর দর্শক মন্ডলী, আজকে আপনারা দেখলেন এই একজন বারেক ভাই, এই যে পুরুষের যে নীরব কান্না, এটা আজকে ঘরে ঘরে, আজকে বারেক ভাইয়ের মতো যুবক সে আজকে চোখের পানি ফেলছে, এরকম চোখের পানি আমাদের লক্ষ ঘরে ঘরে আছে। আমরা জাস্ট একজন ভুক্তভোগী ভাইকে আনলাম। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আপনারা আমার সাথে থাকবেন। আজকে প্রথম পর্ব শুরু হয়েছে, সামনে আরো নির্দিষ্ট ভাইদেরকে সামনে নিয়ে আরো করুন স্টোরি নিয়ে আমরা সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আমি মাঝে মান্নান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।